পৃথিবীর একদম নির্জন অংশে যেখানে মানুষ বসবাস করে না, একইভাবে যেখানে সব সময় বরফ পড়তে থাকে, ঠিক সেই জায়গায় একজন সায়েন্টিস্ট দিনের পর দিন এবং বছরের পর বছর তার গবেষণা করে যাচ্ছে। এমনকি প্রত্যেকটা মানুষ তাকে সেখান থেকে চলে আসতে বলেছে, কিন্তু তবুও সে সেখান থেকে আসতে চায় না। এর পেছনে আসল রহস্যটা কি, সেই সব কিছু দেখবেন আজকের এই ভিডিওতে। হাই, দিস ইজ নবীন অ্যান্ড ইউ আর ওয়াচিং দ্য স্টপ হলিউড। আর আজকের মুভি দ্য মিডনাইট স্কাই। বন্ধুরা, মহাকাশে যে স্পেসশিপগুলো পাঠানো হয় এবং সেখানে যে স্পেস স্টেশনগুলো কন্টিনিউ ভ্রমণ করে যায়, সেই প্রত্যেকটা জিনিস পর্যবেক্ষণ করার জন্য পৃথিবীর বুকে একটি আলাদা সেন্টার তৈরি করা হয়। আর এটা একদম নির্জন জায়গায় তৈরি করা হয়। আর এই সেন্টারগুলোকে বলা হয় অবজারভেটরি সেন্টার। আর এই অবজারভেটরি সেন্টারে আরও অনেক রকম কাজ করা হয়। আর এই স্পেস স্টেশনগুলো পর্যবেক্ষণ করা সেই কাজের মধ্যে একটি। এখন মুভির শুরুতেই এমন একটি অবজারভেটরি সেন্টার দেখানো হয় যার নাম বারবিউ অবজারভেটরি। আর এই সেন্টারটা অবস্থিত পৃথিবীর আর্কটিক সার্কেলের উপর, যেখানে সব সময় বরফ পড়তে থাকে। এই সেন্টারটা দেখাশোনা করার জন্য এখানে একটি বয়স্ক মানুষ রয়েছে যার নাম অগাস্টিন। অগাস্টিন এই সেন্টারে দিনের পর দিন এবং বছরের পর বছর তার পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছে। এমনকি তার শরীরে কঠিন কঠিন রোগ তৈরি হয়ে গেছে, যেগুলো ঠিক হবার নয়, অর্থাৎ তার মৃত্যু নিশ্চিত। কিন্তু তবুও সে তার এই কাজ কন্টিনিউ করে যায়, কারণ বর্তমানে পৃথিবীর আবহাওয়া দিন দিন চেঞ্জ হচ্ছে। তাই সে চায় পৃথিবীর মানুষ যেন পৃথিবীর মতোই আরও একটি নতুন গ্রহ খুঁজে পায়। আর এই কারণেই সে এখানে থেকে সেই ক্রু মেম্বারদেরকে হেল্প করে, যারা কিনা পৃথিবীর মতোই অন্য একটি গ্রহ খুঁজতে বেরিয়েছে এবং তারা বর্তমানে মহাকাশে রয়েছে। এই অবজারভেটরি সেন্টারের বাইরেও বেশ কিছু মানুষ এখনও বসবাস করছে, কিন্তু একদিন এমন আসে এখানকার পরিবেশ এবং আবহাওয়া এতটাই খারাপ হয়ে যায়, যার ফলে প্রত্যেকটা মানুষ আস্তে আস্তে এখান থেকে চলে যায়। এবং যাবার সময় তারা অগাস্টিনকেও সাথে নেবার চেষ্টা করে, কিন্তু অগাস্টিন তাদেরকে না করে দেয় এবং সে ডিসাইড করে নেয় সে এখানেই থাকবে এবং তার এই মিশন কমপ্লিট না করে সে কোথাও যাবে না। তাই সে একা একাই এখানে থেকে যায়। তার প্রত্যেক দিনের রুটিন হলো সকাল হলেই কম্পিউটারের সাহায্যে সেই স্পেস স্টেশনে কন্ট্যাক্ট করা এবং তারপর কিছু খাবার খেয়ে রাতে ঘুমিয়ে পড়া। এবং এইসবের মধ্যে তার শরীরে রোগ যাতে বৃদ্ধি না পায় তার জন্য তাকে প্রতিদিন কিছু মেডিসিন খেতে হয়। কিন্তু কয়েক দশক আগে তার জীবনটা এতটাও খারাপ ছিল না। তার বয়স কম ছিল এবং সে এই মহাকাশ নিয়ে সবসময় গবেষণা করত। সে প্রত্যেককে একটা জিনিস বোঝাতো, আমাদের গ্যালাক্সিতে কয়েকশো প্ল্যানেট রয়েছে এবং সেই প্ল্যানেটগুলোর মধ্যে একটা প্ল্যানেট অবশ্যই এমন থাকবে যেখানে আমরা পৃথিবীর মতোই সুন্দরভাবে বসবাস করতে পারবো। আর এমন একটি প্ল্যানেটের ঘোষণা সে করে ফেলে যার নাম K23। সে জানায় এই প্ল্যানেটের আবহাওয়া এবং তাপমাত্রা সূর্য দ্বারা নিয়ন্ত্রিত হয় না, বরং তারা অনেক গবেষণা করে এটাই জানতে পেরেছে এই প্ল্যানেটের ভিতর থেকে তাপমাত্রা বাইরে ছড়াতে থাকে। একইভাবে প্ল্যানেটের রেডিয়াল ভেলোসিটি এবং অরবিটের সাথে পৃথিবীর অনেকটাই মিল রয়েছে। তাই সে প্রত্যেকটা মানুষকে এটাই বোঝায় তাদের পরবর্তী পৃথিবী এই গ্রহটাই হতে চলেছে। যদিও তারা এর আবহাওয়া সম্বন্ধে এখনো কিছুই জানে না, কিন্তু সেই ব্যাপারে তারা সব কিছুই জেনে যাবে। এখন বর্তমানে অগাস্টিন ঘুম থেকে ওঠে এবং তার কম্পিউটারটা চেক করে এবং দেখতে পায় তার বেশিরভাগ মিশনগুলো ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, অর্থাৎ তারা ফেল হয়ে গেছে। এবং একটি মাত্র মিশন যার নাম ইথার, সেটা এখনো অ্যাক্টিভ রয়েছে। সে কম্পিউটারকে জিজ্ঞাসা করে ইথার স্পেসশিপ বর্তমানে কোথায় রয়েছে। কম্পিউটার জানায় সে বর্তমানে ইথার স্পেসশিপের সাথে কন্ট্যাক্ট করতে পারবে না। তাকে কন্ট্যাক্ট করতে হলে 11 ঘন্টা 24 মিনিট অপেক্ষা করতে হবে। অগাস্টিন এই টাইমের মধ্যে একটি অ্যালার্ম সেট করে দেয়। এরপর সে এই শিপে থাকা প্রত্যেকটা ক্রু মেম্বারদেরকে ভালোভাবে দেখতে শুরু করে এবং এদের মধ্যে একজন মেম্বার থাকে যার নাম হলো শিলি। এবং বিশেষ করে শিলিকে সে আরো মন দিয়ে দেখতে থাকে। অন্যদিকে শিলিকে দেখানো হয় যে কিনা একটি নতুন এবং রহস্যজনক গ্রহতে ল্যান্ড করেছে। সে সেখানে প্রতিটা জিনিস ভালোভাবে পর্যবেক্ষণ করতে শুরু করে দেয়, কিন্তু তখনই হঠাৎ করে তার স্পেস শিপটাকেও লঞ্চ করে ফেলে এবং তাকে না নিয়ে সেটা আকাশে উড়ে যায়। সে চিৎকার করে এবং দৌড়াতে থাকে, কিন্তু তার শিপ থামে না, তাকে না নিয়ে এখান থেকে চলে যায় এবং পরের মুহূর্তেই তার ঘুমটা ভেঙে যায়। আসলে সে এখনও সেই স্পেস শিপেই রয়েছে, আর এটা তার একটা দুঃস্বপ্ন ছিল। শিলি বর্তমানে প্রেগনেন্ট এবং তার এই সন্তানের বাবা হলো এই স্পেস শিপের একজন ক্রু মেম্বার যার নাম এডি। সকাল হলে সিলি সবার প্রথমে তার কম্পিউটারের সামনে চলে যায় এবং পৃথিবীর সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে এবং সিগন্যাল খুঁজতে শুরু করে দেয়। কিন্তু অদ্ভুত ব্যাপার, সে কোনো রকম সিগন্যাল খুঁজে পায় না। এমনকি সেই টিমের সাথেও কন্ট্যাক্ট করতে পারে না যারা ইতিমধ্যে K23 প্ল্যানেটে ল্যান্ড করেছে। এবং শিলির মতে তারা এতক্ষণে পুনরায় মহাকাশে ফিরে যাবার কথা, আর এমনটা হলে তারা তাদের সাথে কন্ট্যাক্ট করতেও পারত।
কিন্তু বর্তমানে তারা কন্ট্যাক্ট করতে পারছে না। একইভাবে তারা 3 সপ্তাহ আগে পৃথিবীর সাথে কন্ট্যাক্ট করেছিল এবং সেখানেও তারা কন্ট্যাক্ট করতে পারছে না, যার ফলে প্রত্যেকটা ক্রু মেম্বার বেশ চিন্তায় পড়ে যায়। এদিকে পৃথিবীতে অগাস্টিন প্রতিদিনের মতো সে আজও সকালে ওঠে এবং ব্রেকফাস্ট করে ফেলে, কিন্তু তখনই সে একটি ফায়ার অ্যালার্ম শুনতে পায়। সে সঙ্গে সঙ্গে তার কিচেন রুমে যায় এবং দেখতে পায় সেখানে আগুন লেগেছে। সে একটি ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আগুনটা কোনো রকমে বন্ধ করে, কিন্তু তখনই সে সামনে একটি বাচ্চা মেয়েকে দেখতে পায়, যাকে দেখে সে বেশ ভয় পেয়ে যায়। ভয় পাবার একটাই কারণ, আর সেটা হলো বাচ্চা মেয়েটি এখানে রয়েছে, যার অর্থ হলো তার ফ্যামিলি এখান থেকে চলে গেছে এবং তাকে ভুলে এখানে রেখে দিয়ে চলে গেছে। অগাস্টিন সঙ্গে সঙ্গে রেডিওর সাহায্যে কন্ট্যাক্ট করার চেষ্টা করে যাতে কেউ একজন এখানে আসে এবং মেয়েটিকে নিয়ে যায়, কিন্তু সে কোনো রকম কন্ট্যাক্ট করতে পারে না, কারণ এই লোকেশনে সিগন্যাল খুবই লো থাকে। অগাস্টিন লক্ষ্য করে ইতিমধ্যে মেয়েটি এখানকার একটি স্টোরেজ রুমে গিয়ে চুপচাপ শুয়ে রয়েছে। সে মেয়েটিকে স্পষ্টভাবে বুঝিয়ে দেয় সে তাকে কোনো রকম হেল্প করতে পারবে না, কিন্তু মেয়েটি কোনো রকম উত্তর দেয় না, সে একদম চুপ থাকে। এরপর অগাস্টিন মেয়েটির জন্য রাতের খাবার তৈরি করে এবং সে লক্ষ্য করে মেয়েটি একটি ফুলের ছবি আঁকছে, আর এই ফুলটার নাম হলো আইরিশ। সে অনুমান করে হয়তো মেয়েটির নামও আইরিশ এবং এটা বোঝানোর জন্য সে এই ফুলটা আঁকছে। তাই সে এখন থেকে মেয়েটিকে আইরিশ বলে ডাকতে শুরু করে দেয়। অগাস্টিন আরও একবার সেই ইথার শিপের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, কিন্তু এবারও সে ব্যর্থ হয়ে যায়। এখন রাতে ঘুমানোর সময় হলে আইরিশ তার ঘুমানোর বালিশ এবং কম্বল নিয়ে সোজা অগাস্টিনের রুমে চলে যায়। অগাস্টিন সঙ্গে সঙ্গে এমনটা করতে মানা করে এবং তাকে পাশের রুমে পাঠিয়ে দেয় এবং জানায় এটাই তার রুম এবং এখানেই তাকে ঘুমোতে হবে। কিন্তু আইরিশ তার কথা শোনে না, বরং অগাস্টিন যখন ঘুমিয়ে পড়ে সে চুপচাপ আবারও তার ঘুমানোর জিনিসপত্র নিয়ে অগাস্টিনের রুমে চলে আসে এবং একটি কোণায় সে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে ইথার শিপে প্রত্যেকটা ক্রু মেম্বার বেশ ভয় থাকে, কারণ বর্তমানে তারা কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারছে না। তাদের এই শিপটা বর্তমানে K-23 প্ল্যানেট পর্যবেক্ষণ করার পর পৃথিবীর দিকে যাত্রা শুরু করেছে এবং তারা পর্যবেক্ষণে জানতে পেরেছে সেখানে মানুষ বসবাস করতে পারবে। একই সময় ঘুম থেকে উঠে আইরিশ অগাস্টিনের ব্লাড ট্রান্সফার দেখতে শুরু করে দেয় এবং তার পাশের বেডে সে তার মতন করে শুয়ে পড়ে এবং ওপরে থাকা অংশ দিয়ে তারা একসাথে মহাকাশের তারাগুলো দেখতে শুরু করে দেয়। আর এই সব কিছু দেখে অগাস্টিনের অতীতের কথাগুলো মনে পড়ে যায়, যখন তার একটা সময় গার্লফ্রেন্ড ছিল এবং সে তার এই কাজে ব্যস্ত থাকার কারণে তার গার্লফ্রেন্ডকে সময় দিত না, আর এই কারণেই তাদের মধ্যে ব্রেকআপ হয়েছিল। কিন্তু এমনটা যদি না হতো এবং তাদের মধ্যে সম্পর্ক তৈরি হতো, তাহলে আজ ঠিক এই মেয়েটির মতোই হয়তো তারও একটি মেয়ে থাকতো। এখন বর্তমানে অগাস্টিন রাতের অন্ধকারে বাইরের অ্যান্টেনাটা চেক করতে বেরিয়ে পড়ে, কিন্তু এমনটা করতে গিয়ে সে যেটা দেখে তাতে সে অবাক হয়ে যায়। সে লক্ষ্য করে একাধিক পাখি বাইরে মরে পড়ে রয়েছে এবং কয়েকটা বেঁচে রয়েছে, কিন্তু তারাও কিছুক্ষণ পর মরে যাবে। সে বুঝতে পারে এই সব কিছুর অর্থ হলো এখানকার আবহাওয়া খুবই খারাপ হয়ে গেছে, যেটা কিনা চিন্তার বিষয়। তাই সে সঙ্গে সঙ্গে আবারও অবজারভেটরির মধ্যে প্রবেশ করে যায় এবং আইরিশকে একটি ম্যাপের সাহায্যে বোঝায় তাদেরকে এই সেন্টার ছাড়তে হবে এবং দূরে অবস্থিত লেক হেজেন নামের একটি সেন্টার রয়েছে এবং সেখানে তাদেরকে যেতে হবে। আর এমনটা করার ফলে শুধুমাত্র তারা খারাপ আবহাওয়ার হাত থেকেই বাঁচবে না, বরং তারা সেখান থেকে সিগন্যাল পেয়ে যাবে এবং খুব সহজেই ইথার স্পেসশিপের সাথে কন্ট্যাক্ট করতে পারবে। তাই সে সঙ্গে সঙ্গে এই খারাপ আবহাওয়া মোকাবিলা করার জন্য জ্যাকেট পরে নেয় এবং আইরিশকেও পরিয়ে দেয়। একইভাবে তার মুখে এবং নাকে একটি মাস্ক লাগিয়ে দেয়, যার সাথে একটি অক্সিজেন সিলিন্ডার থাকে, কারণ বাইরের আবহাওয়া বিষাক্ত হয়ে গেছে। এরপর তারা দৈনিক প্রয়োজনীয় জিনিসপত্রগুলো একটি জেট স্কির মধ্যে উঠিয়ে নেয় এবং তারপর তাদের যাত্রা শুরু করে দেয়। অন্যদিকে ইথার শিপে প্রত্যেকটা ক্রু মেম্বার তাদের ফ্যামিলির সাথে হলোগ্রাম ছবির সাহায্যে কথা বলতে শুরু করে দেয় এবং কেউ 3D গেম খেলে সময় কাটাতে শুরু করে দেয় এবং ঠিক পরের মুহূর্তেই তাদের শিপে অ্যালার্ম বেজে ওঠে। তারা কন্ট্রোল সেন্টারে গেলে জানতে পারে তাদের শিপটা ভুল রাস্তায় চলে গেছে, অর্থাৎ তারা পৃথিবীতে যাওয়ার কথা ছিল কিন্তু তারা অন্যদিকে চলে গেছে। তাই তাদেরকে আবারও নতুন করে রাস্তা ঠিক করতে হয়। কিন্তু সমস্যা হলো এখান থেকে পৃথিবীর রাস্তা যেই রুটে রয়েছে সেগুলো তারা ভালোভাবে পর্যবেক্ষণ করেনি, অর্থাৎ সেখানে বিপদ থাকতে পারে, যেমন বড় বড় ধূমকেতু তাদের এই শিপের মধ্যে আঁচড়ে পড়তে পারে। আর এমনই অনেক রকম বিপদের সম্ভাবনা রয়েছে, কিন্তু তাদের কাছে আর কোনো রাস্তা নেই, তাই তারা সেই রাস্তায় বেছে নেয়। অন্যদিকে অগাস্টিন এবং আইরিশ তাদের যাত্রা কন্টিনিউ চালিয়ে যায় এবং বরফে ভরা পাহাড়ের মধ্যে দিয়ে এগোতে এগোতে একটা সময় সন্ধ্যা হয়ে যায় এবং তারা রাতটা একটি টেন্টের মধ্যে কাটায়। সকাল হলে তারা টেন্ট থেকে বেরিয়ে চারপাশটা ভালোভাবে পর্যবেক্ষণ করে এবং একটি ধ্বংস হয়ে যাওয়া প্লেন খুঁজে পায়।
অগাস্টিন কাছে যেতেই একটি ছেলের মৃতদেহ দেখতে পায়। সে আইরিসকে সেখানেই দাঁড়াতে বলে এবং সে আস্তে আস্তে প্লেনের মধ্যে প্রবেশ করে এবং অদ্ভুত ব্যাপার, সেখানে সে একটি মানুষকে দেখতে পায় যে আহত অবস্থায় রয়েছে এবং এখনও জীবিত রয়েছে। মানুষটি অগাস্টিনের কাছে রিকোয়েস্ট করে সে যেন তাকে বাঁচায়, কারণ সে মরতে চায় না। এদিকে বাইরে দাঁড়িয়ে থাকা ছোট্ট আইরিস চুপচাপ থাকতে পারে না, তার মনে রহস্য সৃষ্টি হয়। তাই সে কিছুটা এগিয়ে যায় এবং ছেলেটিকে দেখে সে ভয় পেয়ে যায়, কারণ তার মুখটা দেখার মতো নয়, সেটা খুবই ভয়ানক দেখতে। এদিকে অগাস্টিন বুঝতে পারে প্লেনের মধ্যে থাকা মানুষটিকে বাঁচানো প্রায় অসম্ভব, কারণ তার পুরো শরীরে ক্ষততে ভরে গেছে। তাই সে এই কষ্ট থেকে তাকে মুক্তি দিয়ে দেয় এবং একটি গুলি করে তাকে মেরে ফেলে। অন্যদিকে ইথার শিপে মায়া নামের সেই ক্রু মেম্বারটি শিলির পেটের একটি ছবি করে এবং সে তার অ্যাডভান্স টেকনোলজি ব্যবহার করে সে এটা বুঝতে পারে তার পেটে একটি মেয়ে সন্তান রয়েছে, যেটা জানতে পেরে প্রত্যেকটা ক্রু মেম্বার তার নাম ঠিক করতে শুরু করে দেয়। অন্যদিকে অগাস্টিন আইরিসকে নিয়ে আবারও তার যাত্রা শুরু করে দেয়। কিছু দূর যেতেই আইরিস একটি বাংকার দেখতে পায় এবং সে অগাস্টিনকে সঙ্গে সঙ্গে সেটা দেখায়। অগাস্টিন তার জেটস্কিটা সেখানে নিয়ে যায়, কারণ সে জানে তাদেরকে এখনো অনেক রাস্তা পার করতে হবে এবং আবারও একটা রাত তাদেরকে কাটাতে হবে। তাই সে সেই বাংকারে রাতটা কাটানোর প্ল্যান করে। তারা সবার প্রথমে জেটস্কিটা বাইরে রেখে বাংকারের ভেতর ঢুকে পড়ে এবং রাত হলে আইরিস আবারও একটি ড্রয়িং করতে শুরু করে দেয়। আর এবার সে একটি মহিলার ড্রয়িং করে, যেটা দেখে আবারও অগাস্টিনের তার অতীতের কথা মনে পড়ে যায়। অগাস্টিন তাকে বলে, তোমার প্রতিটা জিনিস আমাকে অতীতের কথা মনে করিয়ে দেয়, তাই এবার তুমি তোমার ব্যাপারেও আমায় কিছু বলো, আমি জানতে চাই। মেয়েটি কিছুই বলে না, বরং তাকে জিজ্ঞাসা করে, তুমি কি তাকে ভালোবাসতে? অগাস্টিন খানিকটা চমকে যায় এবং ঠিক পরের মুহূর্তেই এই বাংকারে জল ঢুকে যায়। আসলে তারা যেই বাংকারটায় ছিল সেটা একটি নদীর ওপর অবস্থিত, যেখানে বরফ জমেছিল, যার কারণে তারা বুঝতে পারেনি। আর এখন সেই বরফ গলে পুরো বাংকার জলের তলায় ডুবতে শুরু করে দেয়। অগাস্টিন সবার প্রথমে আইরিসকে সুরক্ষিত জায়গায় রেখে আসে এবং তারপর সে তার দৈনিক প্রয়োজনীয় জিনিসগুলো বের করতে শুরু করে দেয়। কিন্তু এটা করতে গিয়ে অনেকটা দেরি হয়ে যায় এবং শেষে গিয়ে সে যখন জেট স্কিটা নেবার চেষ্টা করে তখন সে পুরো জলের তলায় ডুবে যায়। সে তবুও সাঁতার কেটে সেই ব্যাগটা নেবার চেষ্টা করে, যার মধ্যে সে প্রতিটা জিনিস ঢুকিয়েছিল, কিন্তু সেই ব্যাগটা তার আয়ত্তের বাইরে চলে যায়। তাই তাকে বাধ্য হয়ে খালি হাতে ফিরে আসতে হয়। এরপর সে এবং আইরিস হাঁটা পথে তাদের যাত্রা শুরু করে দেয়। হাঁটতে হাঁটতে সকাল হয়ে যায় এবং অগাস্টিন তার কাছে থাকা শেষ খাবারটুকু আইরিসকে দিয়ে দেয়। আইরিস যখন জানতে পারে এই খাবারটাই তাদের শেষ খাবার, তখন তার মুখের হাসি গায়েব হয়ে যায়। কিন্তু অগাস্টিন তাকে বোঝায় তারা যখন সেই লেক হেজেনে পৌঁছে যাবে তখন তাদের কাছে খাবারের অভাব হবে না, কারণ সেখানে প্রচুর গাছ রয়েছে এবং প্রচুর খাবার রয়েছে। এরপর তারা দুজন আবারও তাদের যাত্রা শুরু করে এবং এবার তাদের সামনে বড় বিপদ চলে আসে। আর সেটা হলো এক ভয়ানক তুষার ঝড়, যার ফলে সামনে 2 ফুট পর্যন্ত ভালোভাবে দেখা যায় না। কিন্তু এরা দুজন তবুও এগিয়ে যায় এবং হঠাৎই অগাস্টিন বেশ কয়েকটা নেকড়ে বাঘকে দেখতে পায়। সে হাতে বন্দুকটা তুলে নেয় এবং আইরিসকে তার পিছনে লুকাতে বলে, কিন্তু এই ভয়ানক তুষারপাতের কারণে এই নেকড়েগুলো আবারও গায়েব হয়ে যায়। অগাস্টিন ভালোভাবে জানে তারা আশেপাশেই রয়েছে, তাই সে সবার প্রথমে একটি গুলি ফায়ার করে। কিন্তু এই হইচইয়ের মধ্যে সে এটা লক্ষ্য করে না আইরিস তার পাশে নেই, সে কোথাও চলে গেছে। সে তার নাম ধরে চিৎকার করতে শুরু করে দেয়, কিন্তু কোনো রকম সাড়া শব্দ সে পায় না। সে বেশ হতাশ হয়ে যায় এবং একটা সময় সে বরফের মধ্যেই বসে পড়ে, কারণ সে মেয়েটিকে রক্ষা করতে পারেনি। আর এই জিনিসটাই তার মনটাকে টুকরো টুকরো করে দেয়। কিন্তু তখনই সে লক্ষ্য করে তার সামনে একটি মহিলা দাঁড়িয়ে রয়েছে। সে ভালোভাবে দেখলে বুঝতে পারে এটা তার ভুল ধারণা, কারণ এটা মহিলা নয় বরং আইরিস। সে সঙ্গে সঙ্গে তাকে জড়িয়ে ধরে এবং তার মনে আবারও আনন্দ ফিরে আসে। পরের দিন সকাল হতেই তারা সাকসেসফুলভাবে লেক হেজেনে পৌঁছে যায় এবং অগাস্টিন সবার প্রথমে ইথার শিপের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে। আর এবার তার চেষ্টায় সফলতা চলে আসে। শিলি তার এই কলটা রিসিভ করে এবং জিজ্ঞাসা করে বর্তমানে পৃথিবীর পরিস্থিতি কেমন, কারণ তারা নাসা থেকে কোনো রকম ইনফরমেশন পায়নি। অগাস্টিন তাকে পৃথিবীর অবস্থা বোঝাবে, কিন্তু তখনই সিগন্যাল আরও একবার চলে যায় এবং একই সাথে শিপে অ্যালার্ম অন হয়ে যায়। এডি সঙ্গে সঙ্গে কন্ট্রোল রুমে চলে যায় এবং দেখে বেশ কিছু অ্যাস্টেরয়েড তাদের শিপের মধ্যে আছড়ে পড়ছে। আর এমনটা হওয়ার ফলে তাদের কমিউনিকেশন ইকুইপমেন্ট সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। বাইরে যে অ্যান্টেনাটা লাগানো থাকে সেটা টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ে। এখন এই ক্রু মেম্বাররা প্ল্যান করে তারা বাইরে গিয়ে এই সব কিছু আবার ঠিক করবে, যার জন্য তারা 3 জন মেম্বারকে বেছে নেয়। আর এই 3 জন মেম্বার হলো, 1 হলো মায়া, 2 হলো এডি এবং 3 হলো শিলি। এরা তাদের ড্রেস পরে বাইরে চলে যায়। এখন এই ধরনের কাজ করার জন্য মায়া একদম নতুন একটি মেয়ে, সে আগে কখনো এরকম কাজ করে
করেনি, তাই স্বাভাবিকভাবেই মায়া বেশ নার্ভাস থাকে এবং এই কাজ করার আগে তার বেশ কয়েকবার বমি হয়ে যায়। এরপর তারা ফাইনালি বাইরে গিয়ে তাদের এই কাজ কমপ্লিট করতে শুরু করে দেয়। সবকিছুই ঠিকঠাক চলতে থাকে এবং তারা সবকিছুই আগের মতো করে ফেলে। কিন্তু তারা যখন পুনরায় ফিরে আসবে ঠিক তখনই পুনরায় সেই অ্যাস্টেরয়েড তাদের দিকে ছুটে আসে এবং আরও একবার এই শিপের মধ্যে আছড়ে পড়তে শুরু করে। এডি এবং শিলি মায়াকে নিয়ে বেশ চিন্তায় থাকে, কারণ সে তাদের থেকে অনেকটাই দূরে রয়েছে এবং সেখানেই এই অ্যাস্টেরয়েডগুলো আছড়ে পড়ছে। তাই তারা দুজন চিৎকার করে তাকে ফিরে আসতে বলে। মায়া তাদের কথা মতো দ্রুততার সাথে এগিয়ে আসে এবং এর মধ্যে এই অ্যাস্টেরয়েডগুলো গায়েব হয়ে যায়। প্রত্যেকে মনে করে সবকিছু ঠিক হয়ে গেছে, একইভাবে মায়াও তেমনটাই মনে করে। কিন্তু তখনই মায়া লক্ষ্য করে তার স্যুটের ভিতরে ছোট্ট একটি রক্তের বিন্দু ভাসছে। মায়া কিছুই বুঝে উঠতে পারে না। সে সঙ্গে সঙ্গে এই ব্যাপারটা এডিকে দেখায়। এডি দেখা মাত্রই তাকে সঙ্গে সঙ্গে শিপের ভিতরে নিয়ে যায় এবং তার হেলমেটটা যখন খুলে ফেলে তখনই একাধিক রক্তবিন্দু সেখান থেকে বাইরে বেরিয়ে আসে। আসলে সেই অ্যাস্টেরয়েডের ধাক্কার কারণে মায়ার পিঠে এক বড়সড় আঘাত লেগেছে এবং বাইরে গ্র্যাভিটি না থাকার কারণে রক্ত তেমনভাবে বের হতে পারছিল না। কিন্তু এখন তারা শিপের মধ্যে চলে এসছে এবং সেই রক্ত তীব্র গতিতে বেরোতে শুরু হয়ে যায়। মায়া এই সব কিছু দেখে ভয় পেয়ে যায়। এখন মিচেল, এডি এবং শিলি নামের মেয়েটি এই ক্ষতস্থানে ট্রিটমেন্ট করার চেষ্টা করে, কিন্তু তারা ব্যর্থ হয়ে যায়, কারণ এই ক্ষতস্থানটা তারা যেমন ভেবেছিল তার চাইতে অনেকটাই বড় এবং এই রক্ত তারা আর সামলাতে পারে না এবং একটার সময় মায়ার মৃত্যু হয়ে যায়। শিপের প্রত্যেকটা মেম্বার খুব দুঃখী হয়ে যায়। তারা এই জিনিসটা মোটেও মেনে নিতে পারে না। এখন এর মধ্যেই তাদের ধ্যান চলে যায় পৃথিবীর উপর। তারা দীর্ঘ সময় পর পৃথিবীকে পুনরায় তারা শিপ থেকে দেখতে পায়, যেটা দেখে তারা আতঙ্কিত হয়ে যায়, কারণ পৃথিবীকে দেখতে স্বাভাবিক লাগছে না, কারণ চারপাশে রেডিয়েশনে ভরে গেছে এবং দেখে এটাই মনে হচ্ছে পৃথিবীতে কোনো মানুষ আর বসবাস করে না। তাই তারা সঙ্গে সঙ্গে আরও একবার অগাস্টিনের সাথে কন্ট্যাক্ট করে এবং অগাস্টিন তাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দেয় পৃথিবীর পরিস্থিতি খুবই খারাপ, এমনকি সে যেখানে রয়েছে সেখানকার প্রত্যেকটা মানুষ এখান থেকে চলে গেছে এবং শুধুমাত্র সে একা রয়েছে। এখন এই ক্রু মেম্বাররা একটি নতুন চিন্তায় পড়ে যায়। তারা এতক্ষণ পৃথিবীতে ল্যান্ড করার প্ল্যান করছিল, কিন্তু এখন তাদের কাছে অন্য রাস্তা খুঁজতে হবে। তাদের মাথায় একটাই প্ল্যান আসে, আর সেটা হলো তাদেরকে পুনরায় K-23 প্ল্যানেটে ফিরে যেতে হবে। কিন্তু টম তাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দেয় সে এমন প্ল্যানে রাজি হবে না। সে পৃথিবীতে ফিরতে চায় এবং দেখতে চায় সেখানকার মানুষ এবং তার ফ্যামিলি কেমন আছে। তাই সে এদেরকে পারমিশন দিতে বলে যে সে একটি রি-এন্ট্রি পডের সাহায্যে সে নিজে একা পৃথিবীতে ফিরতে চায় এবং দেখতে চায় তার ফ্যামিলি বর্তমানে কেমন আছে। এডি তার এই প্ল্যানে রাজি হয়ে যায় এবং তাকে পারমিশন দিয়ে দেয়। এখন এর মধ্যে মিচেল প্রত্যেককে জানায় সে যখন পৃথিবীতে ছিল তখন তার মেয়ের বয়স ছিল 4 বছর এবং সেই বয়সেই তার মেয়ের মৃত্যু হয়ে যায়। কিন্তু যদি সে বেঁচে থাকতো তবে আজ মায়ের মতো সে বড় হয়ে যেত। তাই সে প্ল্যান করে সেও টমের সাথে পৃথিবীতে যাবে এবং মায়ের মৃতদেহটা পৃথিবীতে পৌঁছে দেবে। এরপর এরা দুজন তাদের প্ল্যান মতো একটি ক্যাপসুলের মধ্যে প্রবেশ করে এবং এই ক্যাপসুলটা তাদের শিপ থেকে আস্তে আস্তে আলাদা হয়ে যায় এবং তারা এই শিপের মেম্বারদেরকে গুড বাই জানিয়ে আলাদাভাবে পৃথিবীর বুকে এগোতে শুরু করে দেয়। এরপর শিলি আরও একবার অগাস্টিনের সাথে কথা বলে এবং জানিয়ে দেয় তারা প্ল্যান করেছে K-23 প্ল্যানেটে পুনরায় তারা ফিরে যাবে। এখন এই কথা শুনে অগাস্টিন বেশ ভাবুক হয়ে যায়। শিলি অগাস্টিনকে জানায় সে হলো তার একজন বড় মাপের ফ্যান, কারণ সে যখন ছোট ছিল তার মা সব সময় তার ব্যাপারে আলোচনা করত। একইভাবে সে বর্তমানে একজন অ্যাস্ট্রোনট, আর এটাও সে তার কারণেই হতে পেরেছে। সে আরও জানায় তার মাও তার অনেক বড় ফ্যান এবং তার নাম ছিল জিন। এখন এই কথা শুনে অগাস্টিনের চোখে জল চলে আসে। সে প্রথমবার বুঝতে পারে শিলি আর কেউ নয়, স্বয়ং তার মেয়ে, এবং সে একদম শিওর হয়ে যায় যখন শিলি তাকে জানায় তার আসল নাম শিলি নয় বরং আইরিশ। আসলে এতক্ষণ যেই বাচ্চা মেয়েটি অগাস্টিনের সাথে ছিল সেটা তার কল্পনা ছিল, কারণ সে জানত তার মেয়ের নাম আইরিশ এবং এই কারণে সে একটি বাচ্চা মেয়েকে আইরিশ নামে কল্পনা করছিল। আসলে সে এখানে প্রথম থেকে একা এবং তার সাথে কেউ ছিল না। একইভাবে শিলিও এটাও জানে না তার বাবার নাম অগাস্টিন, কারণ তার মা কখনোই তার সাথে পরিচয় করায়নি। এখন অগাস্টিন শিলিকে জানায় না সে তার বাবা, কারণ তার ভয় হয় যে এটা শুনে তার মেয়ে পুনরায় পৃথিবীতে না চলে আসে, কারণ এমনটা হলে তার মেয়ে আর বেঁচে থাকবে না, তার মৃত্যু হয়ে যাবে। একইভাবে মুভির শুরুতে আমরা অগাস্টিনকে দেখেছিলাম এই ক্রু মেম্বারদের মধ্যে একটি মেয়ের ছবি সে মন দিয়ে দেখছিল, আর সেটা হলো শিলি, কারণ আগের থেকেই তার অনুমান ছিল এই মিশনে তার মেয়ে অবশ্যই থাকবে।
কারণ এরকম কিছু হিন্ট সে তার গার্লফ্রেন্ডের কাছ থেকে অনেক আগেই পেয়েছিল। আর এই কারণে প্রত্যেকটা মানুষ এই অবজারভেটরি সেন্টার থেকে চলে গেলেও সে এখানে রয়ে গেছে, কারণ সে তার মেয়েকে সঠিক জায়গায় পৌঁছে দিতে চায় যেখানে সে জীবিত থাকতে পারবে, এবং সেটা সে প্রায় সম্পূর্ণ করেও ফেলেছে। অগাস্টিন তার মেয়েকে জিজ্ঞাসা করে K23 প্ল্যানেটটা কেমন, সেখানে কি মানুষ বসবাস করতে পারবে। তার মেয়ে জানায় এই প্ল্যানেটটা খুবই সুন্দর এবং এখানে মানুষ বসবাস করতে পারবে। যেটা শুনে অগাস্টিন নিশ্চিন্ত হয়। সে বুঝতে পারে এবার সে নিশ্চিন্তে মরতে পারবে, তাই সে কোনো মাস্ক এবং অক্সিজেন সিলিন্ডার না নিয়েই সেই অবজারভেটরি সেন্টার থেকে বাইরে বেরিয়ে যায়, যেখানে প্রচুর রেডিয়েশন রয়েছে, কারণ সে তার এই জীবনটা এখানেই শেষ করতে চায়। এবং এমন অবস্থায় অগাস্টিন আরও একবার তার ছোট্ট মেয়েটিকে কল্পনা করে এবং তাকে শেষ বিদায় জানিয়ে সে তার মৃত্যু বরণ করে নেয়। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে, নতুন একটি গল্পের সাথে। দেখতে থাকুন বেস্ট অফ হলিউড।